ইন্ট্রোটা একটু পরে দিচ্ছি, তার আগে একটু গপুকে তোমাদেরকে দেখিয়ে নিই। সকালবেলা উঠে স্নান করে গপুকে ঘুম থেকে তুলে তারপর সকালের ভোগ দিয়ে গপুকে সাজিয়ে গুজিয়ে একদম নিচে চলে এসেছিলাম। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। ব্লগ উইথ হাংরি ফুডলার্সের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা স্টার্ট করেছি তো তোমাদেরকে গপুকে তো দেখিয়ে দিলাম, একটুখানি দেখিয়েছিলাম। আমার স্নান পুজো অলরেডি হয়ে গেছে। মিস্টার গাঙ্গুলি খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে। সবারই ব্রেকফাস্ট অলমোস্ট ডান, আমারও হয়ে গেছে। এখন রান্নার ওখানে ঢুকবো। আজকে একটা স্পেশাল মেনু রান্না করবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ইন্ডিয়ায় এই মেনুটা কোথায় আদৌ হয় কিনা সেটারই আমি শুনিনি অন্তত। বাংলাদেশ থেকে এই মেনুটা নেওয়া, মানে নিজের বানানো রেসিপি সেটা তো বলবো না, বাংলাদেশি চ্যানেল থেকে নেওয়াই রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর গোটা দিনের ব্লগটা তো শেয়ারই করবো, তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। গরম লাগছে প্রচণ্ড, আজকে গরমটাও প্রচণ্ড পড়েছে, তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। লেটস গো। তারপর চলে এলাম তো রান্নাঘরে। এখানে দেখো এগুলো তো ফিল আপ করতে হবে, এই যেমন ধরো চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সবই দেখছিলাম যে খালি হয়ে গেছে, তো এগুলোকে তো ফিল আপ করে দিতে হবে। তো রান্না বসানোর আগে ভাবলাম যে চলো এগুলোকেই ভরে নিই। এই যে চিনির মধ্যে যে চামচটা আমি রাখি, আমি জানি না কেন এই চামচটা আমি কোনো সময় ইউজ করি না। বেশিরভাগ সময় হাত দিয়েই আমি চিনিটা দিই, কারণ জানি না, সবাই বলে যে মানে যে কোনো জিনিস তোমার কী যেন বলে চামচ দিয়ে মাপটা ঠিক হয়। আমার যেন মনে হয় না হাত দিয়েই মাপটা ঠিক হয় যে কোনো জিনিস, সেটা নুন বলো। একমাত্র আমি হলুদ, জিরের গুঁড়ো এগুলো একটু চামচ দিয়ে দিই, লঙ্কার গুঁড়ো এগুলো চামচ দিয়ে দিই, বাট বেশিরভাগ ওই নুন বলো, চিনি বলো, নুন মিষ্টিটা যেন আমি হাত দিয়ে দিলেই মাপটা বেশি ঠিক বলে মনে হয়। এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো তোমায় তো বললাম তোমাদেরকে যে এগুলোকে ফিল আপ করে নিতে হবে। দেখেছো খালি হয়ে গেছিলো। রান্না বসানোর পর এগুলোকে ফিল আপ করতে একটু সমস্যা হয়, সেই জন্যই আগে ফিল আপ করে তারপরে রান্নাটা বসাতে যাব। আজকে বাইরের ওয়েদারটা এত বিচ্ছিরি, আমি নিজেই একটা তোমাদের যে ইন্ট্রোটা দিলাম একদম বিধ্বস্ত অবস্থা ছিল, দেখতেই পাচ্ছিলে। কিসের জন্য এত গরম পড়ে ভগবান জানে, আমার একদম ভালোই লাগছিল না। তারপরে ঠাকুর ঘরে গেছি, সেখানে তো অসম্ভব গরম। এখানে দেখো এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছিল, ওটাকে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরে চাপা দিয়ে উচ্ছে আলু ভাজাটাই বানিয়ে নিলাম, কারণ শুরুতে তিতো এদের বাড়িতে তো খুব পছন্দ করে। আর আজকে একটু ছোলা দিয়ে না মোচার ঘন্ট বানাবো। মোচাটাকে অনেকে সিদ্ধ করে না, সিদ্ধ না করলেও চলে মোচা, থোরটাই একটু সিদ্ধ করতে হয়, অনেকে করে থোরটাই একটু করে নেয়, বাট আমি মোচাটাকেও জাস্ট একটু না 2 ফুট লাগিয়ে নিয়েছিলাম, নুন আর হলুদ দিয়ে একটু 2 ফুট দিয়ে তারপরে ছোলা দিয়ে ঘন্ট বানিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগে আগে থেকে যদি একটু সিদ্ধ থাকে না। আর এই যে এখানে দেখো আমি তোমার ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তারপর আলুটাকে দিয়ে সেখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এই সমস্ত কিছু দিয়ে আলুটাকে সাতলাতে দিয়ে দিয়েছিলাম। আর একটু কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরেই তোমরা দেখতেই পাবে যে ছোলাটা দিয়ে দিয়েছি। এই দেখো ছোলাটা দিয়ে দিলাম। এরপর কথা হচ্ছে যে ছোলাটাকে কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মানে ধরো এই 2.5-3 ঘন্টা মতন ভেজানো ছিল, তারপরেই দিয়ে দিলাম। আচ্ছা বলো তো, এগুলোকে তো ভিজিয়ে রাখা ঠিক আছে, যে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায় ব্যাপারটা, বাট আমার মনে হয় যে এগুলো তো এমনি যখন সিদ্ধ করতে দেবে তখন তো এমনি সিদ্ধ হয়েই যাবে। যাই হোক, ছোলা ভিজিয়ে তারপরে যে গুঁড়ো মশলাগুলো, ঘরোয়া গুঁড়ো মশলাগুলো তোমাদেরকে বললাম সেগুলোকে দিয়ে দিয়েছি। আর মোচাটাকে আমি ওখানে বেশি যে সিদ্ধ করেছি সেরকম নয়, মোটমাট একটুখানি ফুট লাগিয়ে তারপরে নামিয়ে নিয়ে সেটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এই মোচার মধ্যে ঘি দিলে কিন্তু খুব ভালো হয়, বাট আমি এই মোচাতে আজকে ঘি ইউজ করিনি। তোমার নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়েছিলাম। ঠিক আছে, এই যে চাপা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। অলমোস্ট কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, দেখো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে মোচাগুলোকে দিয়ে তারপর নামিয়ে দেবো। এই দেখো মোচাটা দেখেছো, এখানে কিন্তু আমি ঝুরঝুর করে রেখে দিয়েছিলাম, কারণ আগে আমি জল ঝরিয়ে নিয়েছি। মোচা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার মোচা খেতে খুব ভালো লাগে বলো তো? আমার যে কোনো, যেমন ধরো কলা গাছের কলা পাতায় খেতে খুব ভালো লাগে। ফল হিসাবে কলা তো অত্যন্ত উপকারী, আর খেতেও যথেষ্ট স্বাদিষ্ট, যাই বলো না কেন। আর এই যে থোর বলো, মোচা বলো, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমাদের কার কার ভালো লাগে। যাই হোক, আর বাইরের অবস্থাটা দেখো, এত রোদ, বিরক্ত লাগে। আজ মানে একদিন যদি বৃষ্টি হয়, তারপরে যদি বৃষ্টি না হয়, 2 দিন যদি বৃষ্টি না হয়, বা এক বেলা যদি বৃষ্টি না হয়, পরের বেলা থেকেই মনে হয় টেম্পারেচার আর ভালো নেই, আর সেই ঠান্ডা ভাবটা লাগছে না।
বিরক্ত লাগে, না ভিডিও করতে ভালো লাগে। সব থেকে বড় কথা হচ্ছে না রান্নাঘরে ভিডিও করা যায়, না ঠাকুর ঘরে ভিডিও করা যায়, ছাদে গিয়ে ভিডিও করা যায়, যেখানে যাব সেখানেই গরম। আমার সব থেকে না ভালো লাগে শীতকাল, যেন সত্যিকারের। অনেকেই বলে কি শীতকালটা অনেক আলস্য লাগে, এই লাগে, আমার কিন্তু ওরকম লাগে না, আমি অনেক এনার্জেটিক লাগে আমার শীতকাল। এখানে দেখো তোমাদের যে ভিডিও শুরুতে বলছিলাম না আলাদা একটা রেসিপি বানাবো, তারই কিন্তু এইগুলো সব জোগাড়জান্তি করেছি। এখানে আদা, পেঁয়াজ, রসুন, পেঁয়াজগুলোকে আমি 3টে ভাগে দেখো ভাগ করে রেখেছি, একদম কুচি কুচি করে কাটা আছে, একটু বড় করে কাটা আছে। আর ওখানে টমেটো, লঙ্কা আর আদা রসুনের পেস্টটা করা রয়েছে। টমেটোটা একটু বেশি পরিমাণে দেবে। আজ যে আমি যেটা বানাবো সেটার নাম হচ্ছে ডিম তেলানি। নামটা এতটাই অড, আমি জানি না কেন, লোককে বলতে গেলে সে আগে শুনবে ডিম কেলানি। আমার শাশুড়িকেই বলেছি, তো সে শুনে বলছে ডিম কেলানি আবার কি? বললাম আরে বাবা ডিম কেলানি নয়, ডিম তেলানি। তখন বলছে এটা আবার কোথাকার রান্না? তখন বললাম যে বাংলাদেশের রংপুরের এটা হচ্ছে একটা স্পেশাল ডিশ। রংপুর জেলাতে ওনারা এগুলো খেতে খুব ভালোবাসে। আর আমরা কিন্তু বাঙাল, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবই বাঙাল, তো সেই জন্য আর আমার বাঙালদের মানে বাংলাদেশিদের রান্না করতে খুবই ভালো লাগে। তো আমি এখানে দেখো তেল দিয়েছি, কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি, আর পেঁয়াজ কুচি কিন্তু একটু বেশি করে দেবে, পেঁয়াজ কুচি দিয়েছি। আর যেহেতু ডিম তেলানি নামটা, সেই জন্য কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটাও একটু বেশি করে দেবে। তো আমি কি করেছি বলো তো, ননস্টিকের এই কড়াইটার মধ্যে না দুভাগে আমি ভাগ করেছি। আমি প্রথম ভাগটাই তোমাদেরকে দেখাবো, তাহলেই তোমরা রেসিপিটা বুঝতে পেরে যাবে। যেহেতু আমি দুবেলার রান্নাটা আলাদা আলাদা করে নিয়েছিলাম। এটা ধরো সকালবেলাটা করেছি আর রাতেরটা আলাদা করেছি। যাই হোক, তোমরা এক বেলাটা দেখালেই তো হলো, তোমরা তো বুঝেই যাবে। এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরেই দেখো পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি, যেই তোমাদের আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বারবার বলছি একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটার নাম ডিম তেলানি। আর এই দেখো মশলাটা অসম্ভব ভালো কষা হয়েছে, দেখতে পাচ্ছ। জল কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। গরম মশলা কিন্তু এখনই দিয়ে দেবে। এই দেখো আমি যখন গরম মশলা ইউজ করছি, গরম মশলা এখনই দিয়ে দেবে। আমি এখানে সামান্য পরিমাণে একটু তোমার মিট মশলা দিয়েছিলাম, চিকেনের যে মিট মশলাটা হয় সেটা একটু স্লাইড ইউজ করেছি, সেটার জন্য টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। আর কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো তো নর্মাল জিনিস, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ এগুলো তো নর্মাল সব দেবে। আর মিট মশলা থাকলে ভালো দিতে পারো, আর গরম মশলা কিন্তু এখনই ইউজ করবে। এই দেখো দেখেছো তেলটা কি পরিমাণে ছেড়েছে, এক তো মশলার তেল, তার উপরে আবার আমি তোমার তেলটা বেশি দিয়েছি। ডিম তেলানি তো বুঝতেই পারছো, এই কাইটা দিয়েই মানে এত ভালো খেতে হয়েছিল। আর এই দেখো আমি অল্প একটু সামান্য পরিমাণ কিন্তু জল দিয়েছি, খুব বেশি জল বা খুব বেশি গ্রেভি কিন্তু এটার করতে যাবে না। তো দেওয়ার পরে এখানে দেখো আমি ডিমটাকে যে ফাটিয়েছি, কুসুমটা কিন্তু ঘাটবে না, ঠিক আছে? সেটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে, কুসুমটা যাতে ঘেটে না যায়। দেখো আমি ডিমটা কিন্তু দিয়ে দিলাম ওর মধ্যে। প্রত্যেকটা ডিমই যখন ফাটাবে তখন দেখবে যেন তার কুসুমটা ঘেটে না যায়। দেখো কুসুমটা কিন্তু গোটা গোটা রয়েছে, পোচ যেভাবে বানায় না সেভাবেই কিন্তু বানাবে। আর একটু ছড়ানো পাত্রের মধ্যে করবে, যেমন এই ননস্টিকের কড়াই, তাওয়া, এগুলোতে কিন্তু খুব ভালো হয়। প্রত্যেকটা জায়গায় দেখেছো কুসুমটা কীরকম গোটা রয়েছে, এইরকমই রাখবে। আর এটাকে তারপর আর নাড়াচাড়া করবে না, এটাকে পুরো রেখে দেবে। এবার দেখেছো কীরকম হয়ে গেছে। আস্তে আস্তে খুন্তি দিয়ে নিচটাকে তোলার চেষ্টা করবে, তাহলে দেখবে পুরোটা কিন্তু উঠে চলে আসবে। নিচটা একটু লেগে যায় অনেক সময় ক্ষেত্রে। তো আমি এর উপর দিয়ে একটু একটু করে এই ডিমটার উপরে সামান্য একটু গরম মশলা, চাট মশলা একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। আর নুনও আমি দিয়েছি এর উপর দিয়ে, যখন আমি ডিমটাকে ফাটিয়েছিলাম। দেখো কি ব্যাপক লাগছে, এখন আমি ভয়েস দিচ্ছি এখনও আমার খেতে ইচ্ছা করছে, এটা এতটাই ভালো হয়েছিল। তো যাই হোক, যত খেতে ভালো হয়েছিল না, আমি বেশি করে ভাত খেয়ে নেবে, এটা এতটাই স্বাদিষ্ট খেতে হয়েছিল। তোমরা জানিও কিন্তু রেসিপিটা কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানিও। আইস রোলার না একটা কিনলে হবে না, এইরকমভাবে বরফ দেওয়াটা খুব মুশকিল। আইস রোলার, আরে হ্যাঁ ভালো জিনিস, বোঝে না আমার বরটা, কি বলবো আর। আইস রোলার কিনতে হবে একটা। আজকে আমি কি যেন বলে ওটাকে, আরে বলো না, ফেস হেয়ার রিমুভাল করেছি। তো ফেস হেয়ার রিমুভ করার পর সবসময় মুখের মধ্যে একটু বরফ ঘষা উচিত। আমি প্রায় মাসখানেক বাদে ফেস হেয়ার রিমুভ করলাম, তো বরফ ঘষা উচিত। আমি লাস্ট কদিন ধরে এই বৃষ্টি সৃষ্টি হলো আবার, সেই জন্য একটু অ্যাভয়েড করেছিলাম।
উচিত, কিন্তু জানো তো রোজ বরফটা মুখে লাগানো, বাট হয়ে ওঠে না রোজ রোজ। চেষ্টা করি একদিন ছাড়া একদিন দেওয়ার। আর একটা আইস রোলার না কিনলে হচ্ছেই না। বাবা হাতে একদম ধরা যায় না, এত ঠান্ডা। তো ফাইনালি আমার বরফ লাগানো শেষ হয়ে গেছে। জানি না স্কিনটা কতটা ভালো লাগছে। বেসিক্যালি কি বলুন তো, আমি বিয়ের আগে কোনোদিন গ্রুপ প্লাগ বলুন, ফেসিয়াল, হেয়ার রিমুভাল, এগুলো কোনোটাই করতাম না, করিনি সেটা না, করতাম না। মানে পার্লারে যেতাম শুধুমাত্র মানে হেয়ার কাটিংয়ের জন্য। বাট বিয়ের পর থেকে এই আমার যখন ব্রাইডাল মেকআপ হয় তার আগে আমি আইব্রো প্লাগ, ফেসিয়াল, হেয়ার রিমুভাল সব কিছু করেছি। তো যে দিদি করাতে এসেছিলো তিনিও বলেছেন যে এগুলো মেনটেন করবে, ভালো থাকে স্কিন। তো জানি না কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, বাট করি এখন। যাই হোক, বরফটা দিলে আমার মুখটা খুব ভালো লাগে। তো দেখতে থাকো তোমরা। তো রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘুমিয়ে পড়বো একটু পরেই। তো ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ ডু সাবস্ক্রাইব আর স্টে উইথ আস অ্যান্ড দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার্স। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা গল্প নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ অবধি সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। বাই।